গণহত্যা পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মাধ্যমে সংবাদ সম্মেলন শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে চলমান আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ চান বেগম জিয়া। শান্তিপ্রিয় মানুষকে এই সরকারের ঘৃণ্য ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি দেশবাসীকে এই সংকটের মুহূর্তে রাজপথে নেমে আসার ডাক দিচ্ছি। স্বাধীনতার পর এরকম হত্যাযজ্ঞ আর হয়নি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কুচক্রী মহল আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পবিত্র ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নোংরা কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি দারুণভাবে আহত হয়েছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের দাবিতে প্রধানমন্ত্রী সমর্থন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বেগম জিয়া। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেওয়ার যে দাবি জানানো হয়, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি, বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কোনো বিচারকের পক্ষেই স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা কিংবা রায় দেয়া সম্ভব নয়। তাই এই ট্রাইব্যুনালের যে কোনো রায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। চলমান অবস্থার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেয়ার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। সরকার ইতিমধ্যে পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এই সংকট থেকে জাতিকে মুক্তি দিতে সত্য ও নিষ্ঠা নিয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। জামাতের নায়েবে আমির মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের পরবর্তী সহিংসতায় গাইবান্ধায় আরো 2 জন, চাঁপাইনবাবগঞ্জে 1, সাতক্ষীরায় 1, নোয়াখালীতে 1, কক্সবাজারে 1 ও চট্টগ্রামে 1 জন মারা গেছেন। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সারা দেশে 5 পুলিশ সদস্য সহ নিহতের সংখ্যা দাঁড়ালো 53 জনে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির তানিম। বৃহস্পতিবার মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের পর সাতক্ষীরায় সাঈদী মুক্তি পরিষদের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে এ পর্যন্ত নিহত হয় 13 জন। এ ঘটনায় সাতক্ষীরায় আগামীকাল অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার চট্টগ্রামের জুমার নামাজের পর সাঈদী মুক্তি আন্দোলনের সাথে পুলিশের সংঘর্ষে 4 পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে 5 শিবির কর্মীকে আটক করা হয়েছে। মিছিল শেষে ফেরার পথে ছাত্রলীগের হামলায় 5 শিবির কর্মী আহত হয়। এছাড়া সাতকানিয়ায় 3 পুলিশ সহ 10 জন আহত হয়েছে। এদিকে রাতে ছাত্রলীগের হামলায় চকবাজারের ফালাগাজী মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হারুন মারা যান। এছাড়া বৃহস্পতিবারের সহিংসতায় চট্টগ্রামের জামাত শিবিরের 1 থেকে 1,500 নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় 1 জন, গুলিবিদ্ধ হয় জামাত শিবিরের 5 জন, এতে 15 জন আহত হয়েছে। সকালে শত শত নেতাকর্মী চৌমুহনী, চাটখিল ও লাকসাম সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাদ্রাসায় এবং জামায়াতের 7 কর্মীর বাড়ি সহ 5টি দোকানে আগুন দেয় আওয়ামী লীগের কর্মীরা। সেখানে সংঘর্ষে 1 জন নিহত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সহিংসতার পর শুক্রবার সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কক্সবাজারে। পেকুয়া উপজেলায় জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করতে চাইলে 144 ধারা জারি করে প্রশাসন।
পরে কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়ায় 144 ধারা ভঙ্গ করে মিছিল করে জামায়াত শিবির। এ সময় জামায়াত শিবিরের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ ও 10 জন আহত হয়। এদিকে বৃহস্পতিবার চকরিয়ায় সহিংসতায় 800 জনকে আসামি করে 3টি পৃথক মামলা করেছে পুলিশ। রাজশাহীর বিনোদপুরে জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় চ্যানেল 24 এর ক্যামেরাম্যান সহ 5 শিবির কর্মী আহত হয়। গতকালের ঘটনায় 414 জনকে আসামি করে মামলা দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জ সদরের 7টি ও রায়গঞ্জ, তাড়াশ উপজেলার 5টি পয়েন্ট সহ মোট 12টি পয়েন্টে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ফেনীতে গাড়ি ভাঙচুর করেছে জামাত শিবিরের কর্মীরা। এর আগে শত শত নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল করে। নাটোরের লালপুরে কদিম চিলান এলাকায় 144 ধারা দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে জেলায় বিজিবিও মোতায়েন করেছে প্রশাসন। নরসিংদীর ঘোড়াদিয়ায় সাইদুর রায়ের প্রতিবাদে মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষে 10 পুলিশ সহ 20 জন আহত হয়। এ সময় 3 জনকে আটক করে পুলিশ। জুমার নামাজ শেষে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। এদিকে সদর উপজেলার রূপদিয়া বাজারে ইসলামী ছাত্র শিবিরের অফিসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় 144 ধারা জারি করা হয়েছে এবং উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। যারা মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনীতি করার অধিকার নেই। শুক্রবার বিকেলে শাহবাগের সমাবেশে বক্তারা কথা বলেন। বাংলাদেশকে কেউ জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে না বলেও জানান আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সারা দেশের সহিংসতায় 71-এর হায়নাদের চেহারা ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। রশিদ বাবুর রিপোর্ট। শুক্রবার 4:30টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণজাগরণ মঞ্চের কর্মসূচি। এরপর একের পর এক বক্তব্য দেন নেতারা। এ সময় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানানো হয়। এই উত্তর মার্চে শুরু হয়েছিল বাংলাদেশের এই মহাকাব্যিক মুক্তিযুদ্ধের সূচনা। সমাবেশে জামাত শিবিরের বিরুদ্ধে সরকারের পাশাপাশি জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান গণজাগরণ মঞ্চের আহ্বায়ক। স্পষ্ট হয়ে গেছে 71-এর পরাজিত শক্তি এই জামাত শিবির, হায়নাদের চেহারা। সবকিছু ভুলে আপনারা এক কাতারে দাঁড়িয়ে যান, প্রতিরোধ করে তুলুন। মাওলানা সাইদিকে ফাঁসি দেওয়ায় ট্রাইব্যুনালকে ধন্যবাদ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি বৃহস্পতিবার সংঘাতে নিহতদের গণহত্যার সাথে তুলনা করায় বিএনপির সমালোচনা করেন তিনি। গতকালকে বলেছেন সারা দেশে নাকি গণহত্যা হয়েছে। সেই সমস্ত সাবেক মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা ঘৃণা প্রদর্শন করি। আমাদের এই ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে। আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের এই ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই। আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে বলেও দাবি করা হয় সমাবেশ থেকে। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দেশ আজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। আর শাহবাগ স্কয়ার ও বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলেছে। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। সারা দেশে সহিংসতায় 60 জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু রাজনীতির ইতিহাসে প্রথম ঘটনা দাবি করে তিনি বলেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরশাদ বলেন, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কুরআন সম্পর্কে যেসব অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তা কোনো ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারে না। তাই এর প্রতিবাদে পীর, ওলামা, মাশায়েখ সহ দেশের তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়েছে বলে মন্তব্য করেন এইচ.এম. এরশাদ। মাওলানা সাইদের ফাঁসির রায়ের পর সারা দেশে জামাত যে সহিংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন 14 দল নেতারা। তারা বলেন, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পিছপা হয়নি জামাত শিবির। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বৈঠক শেষে 14 দল নেতারা এসব কথা বলেন। মাহমুদ সোহেলের রিপোর্ট।
জামাত নেতা মাওলানা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে সংঘর্ষে পুলিশ সহ অর্ধশত নিহত হয়। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে জামাত পরিকল্পিতভাবে এসব সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ 14 দল নেতাদের। তারা এটাকে সাম্প্রদায়িকরণের চেষ্টা করছে, যারা ৭৫ জায়গায় করেছিল, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিএনপির মন্তব্য, তারা এটাকে বলেছে নাকি গণহত্যা। যে গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা আজকে এই রায় দিচ্ছি, সেই গণহত্যাকারীদের আড়াল করার জন্য তারা এটাকে গণহত্যা বলেছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরাও জামাত শিবিরের হাত থেকে রেহাই পায়নি বলে দাবি তাদের। ওই যুদ্ধাপরাধী দল জামাত ইসলামী এদেশের প্রধান বিরোধী দল বিএনপির পৃষ্ঠপোষকতায় সহায়তায় গতকালকে তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে আগামী 3 দিন সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। 2রা, 3রা এবং 4ঠা মার্চ ঢাকার সহ সারা বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব। এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বিএনপিকে দ্রুত জামাত ছাড়ার পরামর্শ দেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এবারও আপনাদের পরাজয় অবশ্যম্ভাবী, আপনাদের শুধু স্থির করতে হবে বিএনপিকে, আপনারাও কি জামাতের সঙ্গে সহমরণে যাবেন কি যাবেন না। মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ব্লগারদের চাপে মাওলানা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী দলগুলোর জোটের প্রধান নেতা শাহ আহমদুল্লাহ আশরাফ। এ সময় নাস্তিকদের শাস্তির দাবিতে আগামী শুক্রবার সারা দেশে মসজিদ ও পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল এবং লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের পরিবর্তে কামরাঙ্গীচর হাফেজি হুজুরের মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে ইসলামী দলীয় জোট। এতে বৃহস্পতিবার সারা দেশে হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া হয়। ক্ষমতায় আসার পর মিডিয়ার বিদ্রোহ ঘটিয়েছে, এখানে অফিসার সব ৭৬ জনকে শহীদ করে দিয়েছে। আবার গতকালকে ৭৬ জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য ব্লগারদের দায়ী করেন ইসলামী দলের নেতারা। এই ব্লগারদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে করতে চাই। সাংবাদিক ভাইরা ছবিতে দেখাতে পারবেন না, মিডিয়ার লোকরা, যে কোনখানে কেউ অস্ত্র নিয়ে নামছে, অস্ত্র নিয়ে নামলে কেউ আসেনি। এই জালিম সরকারি বাহিনী এদের উপরে একেবারে আমরা দেখছি নিশানা করে করে বুকে গুলি হচ্ছে। পাশাপাশি জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায় নিয়েও কথা বলেন তারা। দেশের মানুষ যে এই চাকরি পছন্দ করেনি, এই জন্য আমাদের 100 লোকের উপরে প্রাণ দিয়েছে, শহীদ হয়ে গেছে। এই দেশে বুঝেন, এই দেশের 14 কোটি মানুষ এই ব্লগারদের চাপের মুখে যে রায় আসছে তাদের আইডিয়াতে, এই জন্য এই ব্লগারদের রায় অনুযায়ী যে প্রেশার সৃষ্টি করার জন্য শেখ হাসিনা এই ষড়যন্ত্র পাচ্ছিল, এই ষড়যন্ত্রকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে নতুন কর্মসূচি দেওয়া হয় সমাবেশ থেকে। নাস্তিক ব্লগার যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন, সেই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আমাদের সারা দেশে বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে। বিশেষ করে আগামী শুক্রবার প্রত্যেক মসজিদ এবং গ্রামগঞ্জে থেকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। অবিলম্বে পাখির মতো মানুষ হত্যার রাজনীতি বন্ধের আহ্বান জানান এসব ইসলামী দলের নেতারা। মাহমুদ রাকিব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে মাওলানা সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এবং পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও মিশর সহ নানা দেশে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। বিস্তারিত আব্দুর রাজ্জাকের রিপোর্টে। মাওলানা সাঈদীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে প্রহসন উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে কয়েকশো প্রবাসী বাঙালি অংশ নেয়। এতে বক্তারা সাঈদীকে বিশ্ববরেণ্য আলেমের দিন হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যারও তীব্র নিন্দা জানান তারা। অন্যায় জুলুম নির্যাতন চালানো হচ্ছে, এই অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে মাওলানা সাঈদী মুক্তি পরিষদ। বিভিন্ন দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই সময় তারা বাংলাদেশে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার মুক্তিও দাবি করেন বিক্ষোভকারীরা। দেশের বিভিন্ন জেলার বিক্ষোভ মিছিলে নির্বিচারে পুলিশের গুলিতে মানুষ হতাহতের ঘটনার নিন্দা জানানো হয়।
মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে ব্রিটেনের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছে ইসলামী সালভেশন ফ্রন্ট, খেলাফত আন্দোলন লন্ডন শাখা সহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। এ সময় ওইসব সংগঠনের নেতারা বাংলাদেশে ইসলামী ব্যক্তিত্ব মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় এবং পরবর্তী সহিংসতায় মানুষ হত্যার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য রাখেন। বিচার হয়েছে, প্রবাসীদের পক্ষ থেকে এই বিচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নাস্তিকদেরকে বাংলাদেশে প্রমোট করছে আর তুমি প্রমাণ করছো যে আবারও বাংলাদেশে রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছো। আব্দুর রাজ্জাক, দিগন্ত ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ ২রা মার্চ ১৯৭১ সালের এই দিনেই প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা। এদিন থেকে শুরু হয়েছিল ৫ দিনের অসহযোগ আন্দোলন, আর এই আন্দোলনের হাত ধরেই শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশ গঠনের পথে মুক্তিকামী মানুষের অভিযাত্রা। ২রা মার্চের ঘটনাপুঞ্জের কথা জানাচ্ছেন মাইনুল ইসলাম শোভন। পাকিস্তানি শোষকদের অন্যায় আচরণে দীর্ঘদিন ধরেই বিক্ষুব্ধ ছিল পূর্ব বাংলার মুক্তিকামী জনতা। একের পর এক অন্যায় আচরণে জাতি যখন বিস্ফোরণের দিকে, ঠিক তখনই এদিনেই বঙ্গবন্ধু ডাক দেন টানা ৫ দিনের অসহযোগ আন্দোলন। এদিন স্বাধীন বাংলা ছাত্র পরিষদ নেতা আসমা আব্দুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম উড্ডয়ন হয় লাল সবুজের পতাকা। ক্যাম্পাসে সমাবেশ করে ছাত্র ইউনিয়ন, যা পরবর্তীতে স্বাধিকার আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্র জনতার এসব আন্দোলনকে দমিয়ে রাখতে এদিন রাতে কারফিউ জারি করে সামরিক সরকার। কিন্তু এতে কি আর দমিয়ে রাখা যায় বাংলার মুক্তিকামী দামাল ছেলেদের? সামরিক সরকারের সব ষড়যন্ত্র ভেঙে রাস্তায় নেমে আসে আপামর জনতা। শহীদ হন ৩ জন, তীব্র হয় স্বাধীনতার আন্দোলন। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। মিছিল ও সমাবেশ বন্ধে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা। বন্ধ রাখা হয় মসজিদের উত্তর গেট। মাইনুল ইসলাম শোভনের রিপোর্ট। জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জুমার পর মালিবাগ রেলগেট এলাকায় মিছিল শুরুর আগেই পুলিশের অ্যাকশন। পুলিশের মুহুর্মুহু টিয়ার শেল ও গুলি বর্ষণে ছত্রভঙ্গ হয়ে যায় জামাত নেতাকর্মীরা। এরপর আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে নেতাকর্মীরা। এ সময় ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর লাঠি হাতে পুলিশের সাথে জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুরো এলাকায় টহল দেয় পুলিশ ও সরকার দলীয় লোকজন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে সহিংসতার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ করে রাখা হয় উত্তর গেট। দক্ষিণ গেটে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্যের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মসজিদের ভেতরে আমরা গোয়েন্দা নজরদারি রেখেছি। যে কোনো গোষ্ঠী বা যে কোনো দল বা যে কেউ যদি কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, সাথে সাথে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। গ্রেফতারের হুমকি দিলে দেশে ফেরা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন সাবেক এই প্রেসিডেন্ট। ইহুদিবাদকে মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে তুলনা করায় তুর্কির প্রধানমন্ত্রী রেসিপ তাইপ এরদোগানের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও জাতিসংঘ। চলতি সপ্তাহে জাতিসংঘের এক বৈঠকে তুর্কি প্রধানমন্ত্রী এরদোগান বলেন, ইহুদিবাদ, ফ্যাসিবাদ ও অ্যান্টিসেমিটিজমকে যেভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যায়, ঠিক তেমনি ইসলাম বিদ্বেষকেও একই ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করা যায় বলে মনে করেন তিনি। তবে এই বক্তব্যকে মিথ্যাচার হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একে আক্রমণাত্মক বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। অন্যদিকে একে দুর্ভাগ্যজনক বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
খেলার খবর। জাতীয় ফুটবল দলের কোচ লডউইক ডি ক্রুইফ এএফসি চ্যালেঞ্জ কাপ 2014 এর ফাইনাল রাউন্ডে খেলার স্বপ্ন দেখছেন। শুক্রবার নেপালের আর্মড পুলিশ হেডকোয়ার্টার মাঠে বাংলাদেশ দলের অনুশীলন শেষে এমন আশা জানান তিনি। দলের খেলোয়াড়দের ফিটনেস তাকে সাহস জুগিয়েছে বলেও জানান ডি ক্রুইফ। কাঠমান্ডুতে শনিবার দুপুর 2টায় নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ালটন ঢাকা মহানগরী মহিলা ফুটবল লিগে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সকার ক্লাব ফেনীকে 10-0 গোলে হারায় আবাহনী। দলের হয়ে আমরা চিং একাই করেন 5 গোল। বাকি গোলগুলো এসেছে মুনমুন, সুরিয়া, মাইনু, মারমা এবং শারমিনের পা থেকে। একই মাঠে দ্বিতীয় ম্যাচে যাত্রাবাড়ি ক্রীড়া চক্রকে 2-1 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। খেলার 28 মিনিটে আকলিমা খাতুনের গোলে এগিয়ে যায় আরামবাগ। 44 মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন যাত্রাবাড়ির শারমিন। তবে 66 মিনিটে মর্জিনা গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। সংবাদ শেষ করবো, যাবার আগে প্রিভিয়াল মডেল টাউন শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। গণহত্যার পরিণাম হবে ভয়াবহ, সরকারকে খালেদা জিয়ার হুঁশিয়ারি। মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। সাইদের ফাঁসির রায় পরবর্তী সহিংসতায় দ্বিতীয় দিনে আরো 7 জনের মৃত্যু, নিহতের সংখ্যা 5, পুলিশ সহ 53। জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান গণজাগরণ মঞ্চের, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ বললেন এরশাদ। এবং ব্লগারদের চাপে সাইদিকে ফাঁসির আদেশ, অভিযোগ ইসলামী জোটের। রায়ের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ। শেষ করছি সকালের সংবাদ। আল্লাহ হাফেজ।